ওয়েলকাম টু দ্য সিভিল ফিউশন। স্বাগত জানাই আজকের ডব্লিউবিসিএস কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে। আজকে আমরা 20 মে 2026 বা 20 মে 2026 তারিখের টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা থেকে বাছাই করা 18টি গুরুত্বপূর্ণ সংবাদের উপর এমসিকিউ এবং বিস্তারিত নোট নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের উপর থাকবে উত্তর এবং তার ব্যাখ্যা, সাথে থাকবে পরীক্ষার জন্য দরকারি কারেন্ট অ্যাফেয়ার্স তথ্য। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি? প্রশ্নটি ডিআরডিও সম্প্রতি ULPGM V3 নামক একটি ইউএভি ভিত্তিক গাইডেড মিসাইল সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে। এই পরীক্ষাটি কোথায় হয়েছে? উত্তর হবে কুর্নুল, অন্ধ্রপ্রদেশ। কুর্নুল, অন্ধ্রপ্রদেশ। এখন মনে রাখার সহজ উপায় হলো পোখরান পারমাণবিক পরীক্ষার জায়গা, চণ্ডীপুর এবং বালাসোর মিসাইল পরীক্ষা কেন্দ্র। কিন্তু এই বিশেষ ULPGM V3 পরীক্ষাটি হয়েছে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে। ULPGM-এর পুরো কথা কি? পুরো কথা হলো আনম্যান্ড লঞ্চ প্রিসিশন গাইডেড মিসাইল ভার্সন 3। এই মিসাইলের বিশেষত্ব হলো এটি ইউএভি মানে ড্রোন থেকে উৎক্ষেপণ করা যায় এবং গ্রাউন্ড ও এয়ার টু গ্রাউন্ড দুটো মোডেই কাজ করে। এই পরীক্ষায় চণ্ডীগড়ের টার্মিনাল ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরি এবং হাই এনার্জি ম্যাটেরিয়াল রিসার্চ ল্যাবরেটরি পুনে সহযোগিতা করেছে। মিসাইলটি ইউএভি থেকে গ্রাউন্ড এবং এয়ার টু গ্রাউন্ড উভয় মোডে পরিচালিত হয়। এই পরীক্ষায় চণ্ডীগড়ের এই দুটো ছাড়া ডিআরডিও নিয়ে সম্পর্কিত কিছু তথ্য জানা রাখতে হবে। তার মধ্যে ডিআরডিও প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1958 সালে এবং এর সদর দপ্তর নিউ দিল্লি এবং 50টির বেশি এর গবেষণাগার আছে বর্তমানে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কিন্তু এই সাফল্যের প্রশংসা করেছেন। পরবর্তী কোশ্চেন কি? নিচের কোনটি ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে 2026 অংশগ্রহণকারী নর্ডিক দেশ নয়? তাহলে ভারত 5টি দেশের সাথে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলন করেছেন এবং তার মধ্যে যে 5টি দেশ করেছে এখানে তার মধ্যে একটি দেশ নেই। সেই দেশটি কে? এখানে উত্তর হবে নেদারল্যান্ড। আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক আর সুইডেন। এই 5টা দেশের সাথে, এই 5টি নর্ডিক দেশের সাথে ভারত নর্ডিক শীর্ষ সম্মেলন 2018 সালে স্টকহোমে অনুষ্ঠিত হয়েছিল এবং এই 5টি দেশের সাথে এবছর 2026-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এনাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। পহেলগাম সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ভারত ও নর্ডিক দেশগুলির মধ্যে সবুজ প্রযুক্তি বা গ্রিন ইকোনমি, জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ এবং প্রতিরক্ষা সহযোগিতা ডিফেন্সে নতুন কৌশলগত অংশদায়িত্ব ঘোষণা করা হয়েছে। এখানে ইন্ডিয়া FETA চুক্তি, EFTA ফুল ফর্ম কি? ইউএফটিএ হচ্ছে ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন। এতে কে আছে? সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিস্টেনস্টাইন। এই কটি দেশ আছে এখানে ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন। ইন্ডিয়া টেপা চুক্তির আলোচনা এগিয়ে চলেছে এবং ভারত নর্ডিক শীর্ষ সম্মেলন হয়েছিল 2018 সালের স্টকহোমে। এটা অবশ্যই মনে রাখবে, 2018 সালে হয়েছিল। পরবর্তী কোশ্চেন কি? ভারত ইতালি কৌশলগত অংশদায়িত্বকে কোন ভূ রাজনৈতিক অক্ষের ভিত্তি হিসেবে বর্ণনা করা হচ্ছে? কাকে? সঠিক উত্তর হলো ইন্দো ভূমধ্যসাগরীয় অক্ষ বা ইন্ডো মেডিটেরিয়ান অ্যাক্সিস। তাহলে ইতালির ভূমধ্যসাগরের কেন্দ্র আর ভারত ইন্ডিয়া প্যাসিফিকের মূল শক্তি দুটোকে জুড়ে দিচ্ছে এই অংশদায়িত্ব। ভারত ও ইতালির AI মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেন কোয়ান্টাম প্রযুক্তি, প্রতিরক্ষা উৎপাদন, ডিজিটাল অর্থনীতি একসাথে কাজ করে চলেছে। মনে রাখুন ইতালির G7 এবং ন্যাটোর সদস্য ইতালি এবং IMEC মানে ইউরোপ মধ্যপ্রাচ্য ভারত করিডর যেটাকে বলা হয়, এটা আগেও আমরা বলেছি। IMECর ফুল ফর্ম কি? IMEC ইন্ডিয়া মেডিটেরিয়ান ইকোনমিক করিডর, ভারত করিডরের ইতালির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু এর মধ্যে ভারত ইতালি কূটনৈতিক সম্পর্ক শুরু হয়েছে 1947 সালে। মনে রাখবে কূটনৈতিক সম্পর্ক শুরু হয়েছিল। চতুর্থ প্রশ্ন কি? মে 2026-এর তীব্র তাপপ্রবাহের সময় দিল্লির জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে কোন সংস্থা? উত্তর হবে IMD, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, ভারতীয় আবহাওয়া দপ্তর। IMD প্রতিষ্ঠিত হয়েছিল 1975 সালে। মনে রাখবে 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর কোথায়? নতুন দিল্লিতে। এখন পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটি হলো আরবান হিট আইল্যান্ড এফেক্ট। আরবান হিট আইল্যান্ড এফেক্ট যেটাকে বলা হচ্ছে বা মানবসৃষ্ট তাপদ্বীপ যেটা বলা হচ্ছে, এটা হলো মানবসৃষ্ট তাপদ্বীপ। শহরের কংক্রিট বিল্ডিং এবং রাস্তাঘাট সৌরশক্তি শোষণ করে দীর্ঘক্ষণ তাপ ছেড়ে দেয়, ফলে শহর আশেপাশের গ্রামের চেয়ে বেশি গরম হয়ে ওঠে। বারাণসী এবং উত্তরপ্রদেশের বিভিন্ন শহরের তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে গেছে। বুঝতেই পারছো কত তার ভয়াবহতা, 48 ডিগ্রি ছাড়িয়ে গেছে। দিল্লির পিক পাওয়ার ডিমান্ড রেকর্ড
260.5 গিগাওয়াট পৌঁছে গেছে। এবং এনএমডিএ মানে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্ব থাকে এনএমডিএ অ্যাক্ট 2005 অনুযায়ী 2005 অনুযায়ী এনএমডিএ অ্যাক্ট 2005 অনুযায়ী এনএমডিএ কাজ করে, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। পরবর্তী কোশ্চেন, আরবিআই নতুন প্রকাশনা মান নির্ধারণ করছে তা কোন আন্তর্জাতিক ব্যাংকিং কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ? তাহলে আরবিআই ব্যাংকগুলির জন্য যে নতুন প্রকাশনা মান নির্ধারণ করেছে তা কোন আন্তর্জাতিক ব্যাংকিং কাঠামোর সাথে সম্পর্কযুক্ত? উত্তর হবে ব্রাসেল ফ্রেমওয়ার্ক। মনে রাখবে বাসেল ফ্রেমওয়ার্ক বা বাসেল থ্রি যেটা এটা হলো ব্যাংক এবং ব্যাংকিং ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক মূলধন এবং ঝুঁকি ব্যবস্থাপনার মানদণ্ড। নতুন নিয়মে ব্যাংকগুলিকে ফাইন্যান্সিয়াল ড্যাশবোর্ড তৈরি করতে হবে যেখানে মূলধন কাঠামো, ঋণ প্রোফাইল এবং ঝুঁকির তথ্য থাকবে। পরিচালক মণ্ডলী সরাসরি দায়বদ্ধ থাকবেন এবং 30 বছর রেকর্ড রাখতে হবে। পরীক্ষার জন্য মনে রাখবে কি আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল কত? 1935 সালে এবং হিলটন ইয়ং কমিশনের সুপারিশে হয়েছিল। হিলটন ইয়ং কমিশনের সুপারিশে হয়েছিল। সদর দপ্তর কোথায়? মুম্বাইয়ে। বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রা। এখন কে গভর্নর? সঞ্জয় মালহোত্রা। প্রত্যেকটাই কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আমরা হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সটা নিচ্ছি বিসিএস পারপাসে, কিন্তু তার রেসপেক্টে যে সমস্ত তথ্য আমরা স্ট্যাটিক নলেজগুলো পড়ছি সেগুলো কিন্তু ফর আদার এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। এরবারে এনসিএলটি মানে ন্যাশনাল কোম্পানি ল ট্রিব্যুনাল আইবিসি 2016 অধীনে তোমার ইন্ডিয়ান ব্যাংক্রাপসি কোড 2016 অধীনে দেউলিয়াত্ব মামলা নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত হয় এনসিএলটি বা ন্যাশনাল কোম্পানি ল ট্রিব্যুনাল। পরবর্তী কোশ্চেন আছে ভারত সরকার 2030 সালের মধ্যে পেট্রোলে কত শতাংশ ইথানল মিশ্রণ বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে? E30 অর্থাৎ 30%, ইথানল 30। এটি একটি কঠিন প্রশ্ন, কারণ অনেকে E20 মনে করেন, কিন্তু সরকার E20 পেরিয়ে এখন E30 দিকে এগোচ্ছে। মনে থাকবে এআই বা অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ইতিমধ্যে E30 পরীক্ষা শুরু করেছে। জাতীয় বায়োফুয়েল পলিসি 2018 সালে প্রণীত হয়েছিল। 2018 সালে জাতীয় বায়োফুয়েল পলিসি 2022 সালে সংশোধিত হয়েছে। এটা সংশোধিত হয়েছে 2022 সালে। এই সংবাদের সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য যোগ করি। হরমুজ প্রণালী ইরান ও ওমানের মধ্যে অবস্থিত। অবশ্যই মনে রাখবে ইরান ও ওমানের মধ্যে অবস্থিত হরমুজ প্রণালী বা হরমুজের স্ট্রেট। বিশ্বের মোট তেলের 20% এখান থেকে পরিবহন হয়। আমরা আগেও এগুলো পেয়েছি। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ, থার্ড। ইন্ডিয়া হচ্ছে থার্ড সারা বিশ্বে তেল আমদানিকারক দেশ। এপ্রিলে ভারতের তেল আমদানি 4.3% হ্রাস পেলেও। পরবর্তী কোশ্চেন কি? সাম্প্রতিক তথ্য অনুযায়ী ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ ভারতে জিসিসি বা গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার্স রপ্তানি আয় কত হয়েছে? ফাইন্যান্সিয়ালের জিসিসি রপ্তানি আয় কত হয়েছে? উত্তর হবে $15.3 বিলিয়ন। ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-এ $5.8 বিলিয়ন ছিল। মাত্র 6 বছরে তা 2.4 গুণ বেড়ে 15.3 মিলিয়ন পৌঁছেছে। কর্মসংস্থান 2.5 মিলিয়ন থেকে বেড়ে 4.2 মিলিয়ন হয়েছে কর্মসংস্থান। আর জিসিসিগুলি ভারতের জিডিপির প্রায় 4.4% অবদান রাখছে। শীর্ষ জিসিসি যেগুলো সংস্থা সেগুলো হচ্ছে কী? অ্যাকসেঞ্চার, জেপি মর্গান, অ্যামাজন, মাইক্রোসফট, গুগল, এইগুলো হচ্ছে তোমার শীর্ষ জিসিসি বলতে আমরা কি বলেছি? জিসিসি মানে হচ্ছে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার। ন্যাসকম ভারতের আইটি শিল্পের শীর্ষ সংগঠক। মনে রাখবে ন্যাসকম হলো ভারতের আইটি শিল্পর শীর্ষ সংস্থা। এটির সদর দপ্তর নিউ দিল্লি। ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি এই বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিম এশিয়ার সংকটের কারণ দেখিয়ে ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এর ভারতের জন্য জিডিপির পূর্বাভাস কমিয়েছে কোন 3টি রেটিং এজেন্সি? উত্তর হবে মুডিজ, দেন আইসিআরএ এবং ইন্ডিয়া রেটিংস। বি, মুডিজ, আইসিআরএ এবং ইন্ডিয়া রেটিংস। এনারা তিনজনাই জিডিপি পূর্বাভাস 2026-এর জন্য কমিয়ে দিয়েছে। সেটা পশ্চিম এশিয়ার যে সংকট, তোমার ইরান এবং ইউএসের যে যুদ্ধ, তার জন্য। মনে রাখুন বিশ্বের 3 বড় রেটিং এজেন্সি হলো মুডি, S&P গ্লোবাল রেটিং এবং ফিচ রেটিং। SP গ্লোবাল রেটিং এবং ফিচ রেটিং।
আইসিআরএ কিন্তু 1991 সালে তৈরি হয়েছিল। তাহলে আমাদের প্রশ্ন কিন্তু আমরা উত্তর পেয়েছি মুডিজ, আইসিআরএ, ইন্ডিয়া রেটিংস। কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় তিনটি রেটিং এজেন্সি হলো মুডি, এসপি গ্লোবাল রেটিংস এবং ফিচ রেটিং। আইসিআরএ তৈরি হয়েছিল 1991 সালে, প্রতিষ্ঠিত হয়েছিল। সদর দপ্তর গুরুগ্রাম। এটি মুডিজের অংশীদারি প্রতিষ্ঠান, এর আন্ডারে কাজ করে। তাহলে মুডিজ 1909 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর নিউ ইয়র্ক। পশ্চিম এশিয়ার সংঘাত সত্ত্বেও ভারতের অর্থনীতি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। পরবর্তী প্রশ্ন, আইপিএল 2026-এ 579 রান করা বৈভব সূর্যবংশী কোন দলের হয়ে খেলেন? উত্তর হবে রাজস্থান রয়্যালস। বৈভব সূর্যবংশী রাজস্থান রয়্যালসের তরুণ ব্যাটার এবং এলএসজির বিরুদ্ধে তিনি 53 বলে 98 রানের অসাধারণ ইনিংস খেলেন এবং তিনি প্রথম ভারতীয় যিনি আইপিএলে 13 ইনিংসে 500+ রান করেছে। তাহলে আইপিএল শুরু হয়েছিল 2008 সালে। কিছু ইনফরমেশন মনে রাখা দরকার। এটি বিসিসিআই দ্বারা পরিচালিত হয়। বিসিসিআই প্রতিষ্ঠিত হয়েছিল 1928 সালে এবং সদর দপ্তর মুম্বাই। টি-20 বিশ্বকাপ 2026 এর আগে এই আইপিএল মরশুম বিশেষ গুরুত্ব পাচ্ছে 2026-এর যে ওয়ার্ল্ড কাপ হবে সেটার জন্য। নেক্সট প্রশ্ন, ফিফা বিশ্বকাপ 2026 কোন দেশগুলি আয়োজন করবে? ফিফা বিশ্বকাপ 2026 উত্তর হবে আমেরিকা, কানাডা এবং মেক্সিকো। এগুলো আগেও আমরা বলেছি, আজকেরও ইম্পর্ট্যান্ট। আমেরিকা, কানাডা, মেক্সিকো, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। পরীক্ষা আসার কিন্তু খুব চান্স আছে। প্রথম বা 3টি দেশ কিন্তু একসাথে বিশ্বকাপ আয়োজন করছে। এখানে আগে কোনোদিন বিশ্বকাপ হয়নি। আর একটি গুরুত্বপূর্ণ তথ্য, এই বিশ্বকাপে প্রথমবার 48টি দল খেলবে, আগে 32টি ছিল। পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো 41 বছর বয়সে এটি হবে তার 6ষ্ঠ বিশ্বকাপ। 41তম বয়স তার ক্রিস্টিয়ানো রোনালদো এবং তার এটা 6th ওয়ার্ল্ড কাপ হবে। রোনালদো 5টি ব্যালন ডিওর পুরস্কার জিতেছেন এবং ব্রাজিলের নেইমারকে ফেরানো হয়েছে। মনে রাখুন 2022-এ কাতার বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা এবং ফিফা সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে। এইগুলো কিন্তু মনে রাখবে, ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে। এরপর পরের প্রশ্ন, ভারতে পথকুকুর ব্যবস্থাপনা সংক্রান্ত এবিসি রুল 2023 পূর্ণরূপ কী? উত্তর হবে অ্যানিমেল বার্থ কন্ট্রোল রুলস। অ্যানিমেল বার্থ কন্ট্রোল রুলস। অনেকে ভুল করে অ্যানিমেল ব্রিডিং কন্ট্রোল বলেন, সঠিক হলো বার্থ কন্ট্রোল। সুপ্রিম কোর্ট রাজ্যগুলিকে এই নিয়ম কার্যকর করতে আরও সক্রিয় হতে হবে। সুপ্রিম কোর্ট রাজ্যগুলিকে এই নিয়ম কার্যকর করতে আরও সক্রিয় হতে হবে। আর পেটা ইন্ডিয়া জানিয়েছে ভারতে প্রায় 6.2 মানে 6.2 কোটি মুক্ত পথকুকুর আছে। প্রিভেনশন অফ ক্রুয়েল্টি টু অ্যানিমেল অ্যাক্ট 1960 পশু কল্যাণের এটা কিন্তু মূল আইন। অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া বা AWBI 1962 সালে তৈরি হয়েছিল, 1962 সালে প্রতিষ্ঠিত হয়েছিল অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া। এর সদর দপ্তর কোথায়? এটা হলো চেন্নাই। MCD মানে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন, এটা মনে রাখবে, MCD ফুল ফর্ম। পরবর্তী কোশ্চেন, PM সেতু স্কিমটি ভারত সরকারের কোন মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত? উত্তর হবে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ বা দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয়। মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা মন্ত্রণালয়। কি বলছে যে PM সেতুর পুরো কথা হলো প্রধানমন্ত্রী স্কিল এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রান্সফরমেশন অফ আপলিপমেন্ট। এই স্কিমে ট্রেনার্স অফ ট্রেনার বা TOT প্রশিক্ষণ দেওয়া, যারা ট্রেন করবে তাদেরকে আবার ট্রেনিং দেওয়া হবে। মনে রাখবে স্কিল ইন্ডিয়া মিশন চালু হয়েছিল 2015 সালে। স্কিল ইন্ডিয়া মিশন চালু হয়েছিল 2015 সালে। লক্ষ্য ছিল 40 কোটি মানুষকে দক্ষ করা, 40 কোটি মানুষকে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 মানে ন্যাশনাল এডুকেশন 2020-তে বৃত্তিমূলক শিক্ষাকে মূল ধারায় আনার পরিকল্পনা রয়েছে। PM সেতু হলো PMKVY বা প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা পরিপূরক স্কিম। মনে রাখবে অর্থগুলো। পরবর্তী কোশ্চেন, দিল্লি মুম্বাই এক্সপ্রেসে কোন বড় সরকারি কর্মসূচির অংশ? উত্তর হবে ভারতমালা পরিযোজনা। এবং বলা হচ্ছে কি, সড়কমন্ত্রী নীতিন গাডকারি জানিয়েছেন দিল্লির প্রথম অংশ 20 দিনের মধ্যে খুলে যাবে। প্রথম অংশ। দিল্লি থেকে মুম্বাই এক্সপ্রেসের দূরত্ব 1450 কিলোমিটার। এটি জয়পুর, কিষানগড়, আজমের, বরোদা, সুরত হয়ে মুম্বাইয়ে যাবে। রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্রের মধ্যে দিয়ে যাবে। PM গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান এবং
দিল্লি মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডোর বা ডিএমআইসি এর সাথে এর সংযোগ রয়েছে। ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন ঘোষিত হয়েছে 1919 সালে। ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন 1919 সালে ঘোষিত হয়েছিল। এই তথ্যগুলো মনে রাখবে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে। পরবর্তী কোশ্চেন, জেসিপিওএ বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অ্যাকশন ইরানের সাথে কোন সালে সই হয়েছিল বা স্বাক্ষর হয়েছিল? উত্তর হবে 2015 সালে। জেসিপিও মানে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, এটি ইরানের সাথে P5+1 গোষ্ঠীর মধ্যে সই হয়েছিল। P5+1 মানে আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য বা ব্রিটেন এবং জার্মানি, এই 5টি দেশের সাথে যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, এটা ইউএসএ, আর এটা হলো ইউকে, ইউনাইটেড কিংডম বা ব্রিটেন, এবং জার্মানি, ফ্রান্স, চীন, রাশিয়া, এই 5টি দেশ +1 ইরান অংশীদার ছিল। ট্রাম্প 2018 সালে একতরফাভাবে এই চুক্তি থেকে বেরিয়ে যান, P5+1 থেকে। বর্তমানে ট্রাম্প আবার ইরানকে নতুন চুক্তির সময়সীমা দিচ্ছেন। ইরান পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে। আইএইএ মানে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সদর দপ্তর ভিয়েনাতে আছে সদর দপ্তর, অস্ট্রিয়া ভিয়েনা, প্রতিষ্ঠিত হয় 1957 সালে। এবং ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য হরমুজ প্রণালীর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে। পরবর্তী কোশ্চেন কি? পরবর্তী কোশ্চেন হলো ভারতে আবিষ্কৃত নতুন ড্রাগ রেজিস্ট্যান্ট বা রিংওয়ার্ম বা দাঁত যেটাকে বলা হয়, বা রিংওয়ার্ম, দেখবে গায়ের উপরে চাকা চাকা দাগ হয়ে থাকে, চুলকায় খুব, সেটা ভারতে আবিষ্কৃত নতুন ড্রাগ রেজিস্ট্যান্ট স্ট্রেন প্রথম কোন বছরে শনাক্তকরণ হয়েছিল? উত্তর হবে 2020 সালে। উত্তর হবে 2020 সালে। বলছে কি, এই স্ট্রেনের নাম ট্রাইকোফাইটন ইন্ডোটিনিয়াক্ট, ট্রাইকোফাইটন ইন্ডোটিনিয়ে বা ইন্ডোটিনিয়ে। এখন এটি বিশ্বের 40টির বেশি দেশে ছড়িয়ে গেছে। সাধারণত অ্যান্টিফাঙ্গাল ওষুধের সাড়া দিচ্ছে না। দ্য ল্যান্সেট সহ বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে এটি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে। ল্যান্সেট এটা আন্তর্জাতিক মেডিকেল জার্নাল, বিভিন্ন জার্নালের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। স্টেরয়েড মিশ্রিত ক্রিমের অতিরিক্ত ব্যবহার, স্টেরয়েড মিশ্রিত যে ক্রিমগুলো থাকে সেগুলো অতিরিক্ত ব্যবহারের সমস্যাটাকে বাড়াচ্ছে। এএমআর মানে অ্যান্টি মাইক্রোবায়াল রেজিস্ট্যান্স, হু এটিকে বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য হুমকিগুলির একটি বলছে। আইসিএমআর মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, যেটা বলা হয় আইসিএমআর, এর সদর দপ্তর নতুন দিল্লি এবং প্রতিষ্ঠা হয়েছিল 1911 সালে। পরবর্তী কোশ্চেন কি? ভারতে পারমাণবিক ক্ষতির জন্য দেওয়ানি দায়বদ্ধতা কোন আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়? সিভিল লিবার্টি ফর নিউক্লিয়ার ড্যামেজ অ্যাক্ট বা 2010, এই অ্যাক্ট দ্বারা তোমার ভারতের পারমাণবিক ক্ষতির দেওয়ানি দায়বদ্ধতা নির্ধারণ করা হয়। সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে, এই আইন কি আসলে রাষ্ট্রকে নিজের পারমাণবিক কেন্দ্রের দায়বদ্ধতা থেকে রক্ষা করার জন্য বানানো হয়েছে? মূল পারমাণবিক শক্তি আইন, অ্যাটমিক এনার্জি অ্যাক্ট 1962, এটা হচ্ছে মূল পারমাণবিক এনার্জি অ্যাক্ট, পারমাণবিক শক্তি আইন। এনপিসিআইএল মানে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এর সদর দপ্তর হলো মুম্বাইয়ে। ভারতের প্রধান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে মনে রাখুন তারাপুর মহারাষ্ট্রে এবং কুড়ানকুলাম তামিলনাড়ুতে এবং রাওয়াতভাটা রাজস্থানে, এই 3টি মনে রাখবে। ভারতের তারাপুর মহারাষ্ট্রের মধ্যে, কুড়ানকুলাম তামিলনাড়ুতে এবং রাওয়াতভাটা রাজস্থানে একাধিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু ইন্ডিয়াতে রয়েছে, তার মধ্যে বিখ্যাত এই 3টি। পরবর্তী কোশ্চেন, কান 2026 কান ফেস্টিভ্যাল, যেটা কাল আমরা বলছিলাম, মার্চ 2 ফিল্মে মাস্টার ক্লাস পরিচালনা করেছেন কোন ভারতীয় প্রযোজক? উত্তর হবে গুণিত মঙ্গা উত্তর, ইনি প্রযোজক ছিলেন। তিনি দ্য লাঞ্চ বক্স, পিরিয়ড, এন্ড অফ সেন্টেন্স এবং সম্প্রতি অল উই ইমাজিন অ্যাজ লাইটের প্রযোজক। পিরিয়ড, এন্ড অফ সেন্টেন্স জিতেছিল অস্কারি মার্চ 2 ফিল্ম। এটি হলো কান উৎসবের বৈশ্বিক সিনেমার শেয়ার বাজার, মনে রাখবে, বৈশ্বিক সিনেমার শেয়ার বাজার, যেখানে 140টি দেশ অংশগ্রহণ করে, 140টি দেশ, এবং 18,000 পেশাদার অংশগ্রহণ করেন মার্চ 2 ফিল্মে। কানস ফিল্ম ফেস্টিভ্যাল প্রতিষ্ঠা হয় 1947 সালে এবং ফ্রান্সের কান শহরে। সর্বোচ্চ পুরস্কার কি এখানে? পাম ডি ওর,
গুণিত পাড্ডা মাঙ্গা, গুণিত মাঙ্গা, দ্য লাঞ্চ বক্স, অল উই ইমাজিন অ্যাজ লাইট এর প্রযোজক। এবং বলা হচ্ছে এনএফডিসি মানে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন ভারতীয় চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রচারে কাজ করে। ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন। লাস্ট প্রশ্ন এবং শেষ প্রশ্ন, আইবিসিএ অর্থাৎ ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্স কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে? ইন্টারন্যাশনাল ভারত নেতৃত্বে আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স বা আইবিসিএ কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে? উত্তর হবে 2023। ভারতের নেতৃত্বে এটি প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে। ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্স 2023 সালে প্রতিষ্ঠিত হয়, সদর দপ্তর নিউ দিল্লি। প্রথম আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স সম্মেলন হয়েছিল 12 জুন 2026 নয়াদিল্লিতে। ভারতে কোএক্সিস্টেন্স বেস অ্যাপ্রোচ গ্রহণ করেছে মানুষ বন্যপ্রাণী সংঘাত ব্যবস্থাপনায়। প্রথম আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স 12 জুন 2026 হয়েছিল এবং পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব মানুষ এবং বন্যপ্রাণী সহাবস্থান নীতির কথা বলেন। এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে কি প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল 1973 সালে চালু হয়েছিল। বর্তমানে ভারতে 57টি টাইগার রিজার্ভ রয়েছে। 2023 সালের বাঘ শুমারি অনুযায়ী বা টাইগার সেন্সাস অনুযায়ী ভারতে এখন 3682টি বাঘ রয়েছে, যা বিশ্বের 75%। বিশ্বে যা বাঘ আছে তার 75% এখানেই আছে, ইন্ডিয়াতে। 2023 সালের বাঘ শুমারি অনুযায়ী ভারতে 3662টি বাঘ রয়েছে। প্রজেক্ট চিতা শুরু হয়েছিল 2022 সালে, মনে রাখবে 2022 সালে। এবং কুনো ন্যাশনাল পার্কে নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে চিতা আনা হয়েছে। দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়া থেকে, কোথায় থেকে? দক্ষিণ আমেরিকা এবং নামিবিয়া, এই জায়গা থেকে চিতা আনা হয়েছে। ট্রান্স বাউন্ডারি বিগ ক্যাট সহযোগিতা বিদ্যমান এবং COP20 COP29 জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য অঙ্গীকার করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট জায়গা। তাহলে বন্ধুরা, আজকে 18টি MCQ এবং কারেন্ট অ্যাফেয়ার্স নোটের আলোচনা এখানে শেষ করলাম। কোশ্চেনগুলো একটু টাফ মনে হতে পারে, বাট if you want to success in GS4, if you want to score high in GS4, then you have to prepare accordingly and you have to take that in mind that you have to prepare at the topmost level. So আমরা চেয়েছি যে কোশ্চেনগুলো এমন লেভেল থেকে বানানো হবে যে কোশ্চেনগুলো করলে GS4টা যেন আমাদের সহজ মনে হয়। কারণ আমরা কোশ্চেনের সাথে সাথে তার ব্যাকগ্রাউন্ডে কী আমাদের মনে রাখা প্রয়োজন, সেরকম স্ট্যাটিক অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কিন্তু আলোচনা করছি, যেটা কিছুদিন যদি তোমরা এইভাবে কন্টিনিউ ভিডিও দেখতে থাকো, একটা টাইম পর দেখবে হিউজ একটা তোমাদের নলেজ গ্রো করছে, যেটা তোমাদের GS4 বা আদার্স অন্যান্য পরীক্ষার জন্যও দেখবে, যে স্ট্যাটিক জিকে বলো বা অন্যান্য পরীক্ষার জন্যও এত ভাস্ট আলোচনা কোথাও পাবে না কারেন্ট অ্যাফেয়ার্স এত সুন্দরভাবে গুছিয়ে করা। তো আমি বলবো যে তোমরা অবশ্যই এই ক্লাসগুলোকে ফলো করো এবং যে নোটগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি সেগুলো অবশ্যই প্রত্যেক দিন পড়াশোনা করতে থাকো। পারলে প্রিন্ট আউট করে নোট করে রাখো এবং রিভিশন দাও, বারবার রিভিশন দাও। একটা সময় পরে গিয়ে দেখবে তোমার নলেজ এত প্রচণ্ড বেড়ে গেছে। এবং যদি তোমরা ভবিষ্যতে UPSC দিতে চাও বা এখনও দিতে চাও, তাও কিন্তু তোমরা বেশিরভাগটাই কিন্তু এখানে কভার হয়ে যাচ্ছে। তো আজকের 18টি MCQ এবং কারেন্ট অ্যাফেয়ার্স নোটের আলোচনা এখানে শেষ করলাম। মনে রাখবেন, শুধু প্রশ্নের উত্তর মুখস্থ করলেই হবে না, প্রতিটি খবরের পেছনে স্ট্যাটিক তথ্যগুলিও ভালো করে বুঝতে হবে। DRDO, RBI, IMD, FIFA, IBCA এই সংস্থাগুলির সাল, সদর দপ্তর, কাজকর্ম মনে রাখতে হবে, যেগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। নিয়মিত পড়াশোনা করুন, মক টেস্ট দিন এবং নিজেকে প্রস্তুত করুন। WBCS পরীক্ষায় আপনাদের সকলকেই সাফল্য কামনা করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। যদি কোনো ফিডব্যাক থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।